আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটি বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী আন্তর্জাতিক সামরিক সংগঠন, যেটা 1949 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল এবং বর্তমানে ন্যাটোর যে প্রধান সদর দপ্তর সেটা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। 1949 সালের 4 এপ্রিল যখন ন্যাটো প্রতিষ্ঠা হয় তখন সদস্য দেশ ছিল মাত্র 12টি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ইতালি, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড এবং পর্তুগাল এই দেশগুলো ছিল, যেটা 2025 সালে বেড়ে এখন 32টি দেশের একটি সামরিক জোট হয়েছে। ন্যাটো জোটের মূল শক্তি হলো তাদের চুক্তির 5 নম্বর ধারা, যেই ধারায় বলা হয়েছে যে সদস্য কোনো দেশের উপর হামলা সকল দেশ তার নিজের হামলা হিসাবে বিবেচনা করবে এবং পাল্টা হামলায় যুক্ত হবে। এখন ন্যাটোর আইনে তো এটা রয়েছে, তবে বাস্তবে এটা কি হবে সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন প্রবলভাবেই তৈরি হয়েছে। দেখুন, ন্যাটোর ভেতর যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্ব এবং তাদের অনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন, এই সকল ইস্যুকে কেন্দ্র করে ন্যাটোর বহু দেশ এখন রাশিয়া ঘেঁষা এবং তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতেও চায় না। এর কারণও আছে। দেখুন, 1949 সালে যুক্তরাষ্ট্রের হাতে একক ভিত্তিতে পরমাণু বোমা ছিল, যার জন্য তারা ন্যাটো প্রতিষ্ঠা করতে পারে। এর 6 বছর পর 1955 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়, যেটা যুক্তরাষ্ট্রের কাছে ছিল না, যার জন্য তারা তৈরি করে নতুন সামরিক জোট, যেটার নাম হলো ওয়ারসো প্যাক্ট। এই চুক্তির অধীনে এই রাশিয়ার আশেপাশের বহু দেশ বর্তমানে যারা ন্যাটোতে রয়েছে তারাও কিন্তু রাশিয়ার জোটে ছিল। বর্তমান ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া, পূর্ব জার্মানি এই দেশগুলো ওই সময়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের জোটে ছিল। এছাড়াও বর্তমানে লাটভিয়া, এস্তোনিয়া এবং এর আশেপাশের যে দেশগুলো রয়েছে সেগুলো সরাসরি রাশিয়ার অংশই ছিল। এছাড়াও ফিনল্যান্ড এবং সুইডেন নতুন করে যে যোগদান করলো তারাও কিন্তু নিরপেক্ষ ছিল। সুতরাং হুট করে এই সকল দেশগুলো যারা এক সময় রাশিয়ার প্রভাব বলয় ছিল এবং যে দেশের ভেতর রাশিয়া ভাষাভাষী বহু মানুষ এখনো রয়েছে, নেতৃত্বে রয়েছে, হাঙ্গেরির মতো দেশ তো সরাসরি রাশিয়ার মিত্র রাষ্ট্র। হাঙ্গেরির সকল কিছু পরমাণু স্থাপনার, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের এখনো রাশিয়া কন্ট্রোল করে এবং যে দেশগুলোর নাম বললাম একমাত্র পোল্যান্ড ব্যতীত বাকি সকল দেশে রাশিয়া এখনো জ্বালানি তেল রপ্তানি করছে, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থাকার পরও। এখন এই দেশগুলোই রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর এই 5ম অনুচ্ছেদ অ্যাক্টিভ করার পর হামলা করবে, এই বিষয়টি নিয়ে প্রচণ্ডভাবে সন্দেহ রয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই নতুন করে ইউরোপীয় ইউনিয়নের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, সেটা প্রায় 40 থেকে 50%। ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বহুদিন ধরেই দর কষাকষি চলছিল। অবশেষে সেই দর কষাকষির চুক্তি হয়েছে। দেখুন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র নতুন একটি বাণিজ্য চুক্তি করেছে, যে বাণিজ্য চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের যত পণ্য রয়েছে তার বেস যে শুল্ক সেটা 15% নির্ধারণ করেছে। এই চুক্তিকে কেন্দ্র করেই কিন্তু ন্যাটোভুক্ত দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তীব্র আপত্তি। দেখুন, 15% শুল্ক হারের নির্ধারণ করা হয়েছে, এই বিষয়টি নিয়ে তাদের আপত্তি নয়, যেটা 30% আরোপের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। মূল বিষয়টা হলো যে এই 15% ট্যারিফ চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রকে যে সুবিধা দেওয়া হয়েছে সেটা। দেখুন, 15% এই শুল্ক হার নির্ধারণ করার জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি $750 বিলিয়ন অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন। সরাসরি তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যুক্তরাষ্ট্র থেকে $750 বিলিয়ন জ্বালানি ক্রয় করবে ইউরোপের দেশগুলো এবং আগামী কয়েক বছরের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র থেকে $600 বিলিয়ন সমপরিমাণের বিভিন্ন ধরনের অস্ত্র ক্রয় করবে। এখন দেখুন, রাশিয়ার আশেপাশে যে দেশগুলো রয়েছে, ন্যাটোভুক্ত দেশগুলো, তারা বিপুল পরিমাণের জ্বালানি তেল এখনো রাশিয়া থেকে আমদানি করে এবং সেটা অনেকটা কম দামে আমদানি করে, যেহেতু ইউরোপীয় ইউনিয়ন নির্ধারণ করে দিয়েছে রাশিয়ার তেল $40 থেকে $45 বেশি ক্রয় করা যাবে না, যেখানে বিশ্ববাজারে বর্তমানে এর দাম প্রায় $80 থেকে $90 পার ব্যারেল। সুতরাং অর্ধেক দামেই কিন্তু তারা ক্রয় করতে পারছে। এখন নতুন চুক্তির অনুসারে
অনুসারে যুক্তরাষ্ট্র থেকে $90 ব্যারেলের যে তেল রয়েছে সেটা তাদের ক্রয় করতে হবে $100। রাশিয়ান তেলের পরিবর্তে এই দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে এই জ্বালানি ক্রয় করলে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে, যেখানে লাভবান হবে জার্মানি এবং ফ্রান্সের মতো উন্নত দেশগুলো, যারা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণের পণ্য রপ্তানি করে এবং তাদের উপর শুল্ক বেশি আরোপ করলে তারা ক্ষতিগ্রস্ত হতো। অপরদিকে তেলও তারা সেখান থেকে ক্রয় করে না, তারা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ক্রয় করে। $600 বিলিয়ন সমপরিমাণের যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ক্রয়ের যে প্রতিশ্রুতি চুক্তি স্বাক্ষর হয়েছে, সেখানেও কিন্তু ন্যাটোভুক্ত বিভিন্ন দেশকে বিভিন্ন একটা পরিমাণ ধরিয়ে দেওয়া হয়েছে। এত বিলিয়ন ডলারের অস্ত্র অবশ্যই যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর ক্রয় করতে হবে, যেটা তাদের প্রতিরক্ষা বাজেট এবং তাদের যে সামরিক বাজেট রয়েছে তার অনেক বেশি। বলা হচ্ছে যে ইউরোপের ওই দেশগুলো বর্তমানে তাদের জিডিপির মাত্র 2% ব্যবহার করছে সামরিক খাতে। নতুন এই শর্তের চুক্তি অনুসারে তারা এটা বাস্তবায়ন করতে গেলে তাদের সামরিক বাজেট জিডিপির 5% উপরে বাড়াতে হবে, যেটাও ইউরোপীয় ইউনিয়নের বহু দেশের জন্য নতুন একটা করের বোঝা। দেখুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যে চুক্তি করল ইউরোপীয় ইউনিয়ন, এই 15% ট্যারিফের জন্য নতুন চুক্তি $750 বিলিয়ন এই জায়গায় জ্বালানি ক্রয়ের মাধ্যমে এবং $600 বিলিয়ন অস্ত্র ক্রয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দেবে। অলরেডি এই চুক্তির তীব্র বিরোধিতা করেছে পোল্যান্ড এবং হাঙ্গেরির মতো দেশ। তারা এই চুক্তিকে ইউরোপের জন্য কালো একটা দিন হিসাবে আখ্যায়িত করেছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে ন্যাটোর আরেকটি শক্তিশালী দেশ ফ্রান্সের পক্ষ থেকে ফ্রান্সের প্রধানমন্ত্রীও এই চুক্তির তীব্র নিন্দা করেছে এবং কালো একটি দিন হিসেবে আখ্যায়িত করেছে ইউরোপীয় ইউনিয়নের জন্য, ইউরোপের জন্য, যে যুক্তরাষ্ট্রের যে শিকল রয়েছে সেই শিকলের কাছে আবারও নিজেদের মাথা নত করল ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপ। ইস্যুটিকে কেন্দ্র করে কিন্তু এর পূর্বেই আমি বলেছিলাম যে ন্যাটোর ভেতর দুই ভাগে বিভক্ত হয়েছে পরমাণু বোমার অর্জনকে কেন্দ্র করে। ফ্রান্সের নেতৃত্বে এই জায়গায় বেলজিয়াম, পোল্যান্ড সহ আরও কিছু দেশ নিজস্ব পরমাণু বোমা তৈরি করতে চায়। অপরদিকে জার্মানি এবং নেদারল্যান্ড সহ আরও কয়েকটি দেশ যারা তাদের প্রভাব বলয়ে রয়েছে, তারা কিন্তু যুক্তরাষ্ট্রের যে পরমাণু বোমার শেল্টার রয়েছে সেখানে থাকতে চায়। ইস্যুটিকে কেন্দ্র করে বেলজিয়ামের পক্ষ থেকে মাত্র 2 দিন পূর্বেই ইউরোপের যে পরমাণু কর্মসূচি রয়েছে তার জন্য অর্থায়ন করার ঘোষণা দেওয়া হয়েছে। এখন পূর্বেই কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক ভিত্তিতে বিভক্তি তৈরি হয়েছিল। আর নতুন করে এই চুক্তি, যেখানে বাধ্য করা হচ্ছে ইউরোপের দেশগুলোকে উচ্চ মূল্যে এই যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ক্রয় এবং অস্ত্র ক্রয়ের জন্য, যেই অস্ত্রের আবার সকল নিয়ন্ত্রণ থাকে যুক্তরাষ্ট্রের হাতেই। দেখুন, জার্মানির পক্ষ থেকেই কিন্তু কিল সুইচ, যুক্তরাষ্ট্রের যে F-35 যুদ্ধ বিমান রয়েছে তার কিল সুইচ সম্পর্কে বলা হয়েছে যে যদি যুক্তরাষ্ট্র চায় তাহলে এই যুদ্ধ বিমানটি আকাশে উড্ডয়নরত অবস্থায় যুক্তরাষ্ট্র ক্র্যাশ করে নিচে নামিয়ে আনতে পারবে। আপনি কার বিরুদ্ধে ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন, সকল অনুমতি লাগবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। মানে যুক্তরাষ্ট্র থেকে নতুন করে $600 বিলিয়ন অস্ত্র ক্রয় করা, সেটা স্বাধীনতা নয় বা নিজের সার্বভৌমত্ব রক্ষা নয়, বরঞ্চ যুক্তরাষ্ট্রের যে প্রভাব বলয়ের শিকল রয়েছে সেখানে নিজেকে আরও ব্যাপক ভিত্তিতে জড়িয়ে নেওয়া, এটাই হলো বাস্তবতা। আর এই জিনিসটাই কিন্তু ব্যাখ্যা করে তীব্র নিন্দা করেছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী। তারা কিন্তু এই ইস্যুটিকে কেন্দ্র করে ন্যাটো ভাগনের যে সুর রয়েছে সেটা আরও জোরদার হয়েছে। এখন দেখার বিষয়, চুক্তি তো হয়েছে, চূড়ান্তভাবে এটা বাস্তবায়নের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর উপর কতটুকু চাপ প্রয়োগ করতে পারে ন্যাটো। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।